রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে একটানা গুলির শব্দ। কলকাতার উপকণ্ঠে একটি নির্জন রাস্তা, একটি থামা গাড়ি আর সামনের সিটে বসা একজন মানুষের ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর। ঘটনাস্থলেই মৃত্যু। কিন্তু গুলিটা লাগলো এমন একজনের গায়ে যিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি এমন একজনের অত্যন্ত ঘনিষ্ঠ ছায়াসঙ্গী যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে বসা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সবচেয়ে বিশ্বস্ত পিএস বা ব্যক্তিগত সহকারী। মাত্র কয়েকদিন পরেই তার বস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ঠিক এমন সময়ে খোদ তার এই ঘনিষ্ঠজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারার মতো সাহস হতে পারে কার? আজকের এই গল্পটি কোনো সাধারণ অপরাধের গল্প নয়, এটি ক্ষমতার করিডোরে লুকিয়ে থাকা এমন নোংরা রহস্যের গল্প যা হয়তো বহু থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ঘটনাটি ঘটেছে দোহারিয়া একটি নির্জন রাস্তায়। চন্দ্রনাথ রথ যখন গাড়িতে ফিরছিলেন তখন হঠাৎ করেই 7-8 জন সশস্ত্র বাইক আরোহী তাকে ঘিরে ধরে। কোনো ধস্তাধস্তি নয়, সরাসরি গুলি। একটি পেশাদার হিটের মতোই কাজটা সম্পন্ন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন পিএসকে মারলে কি হবে? কেন মারা হলো চন্দ্রনাথকে? আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল একজন কাজে নেমেছিল। তখন প্রথম দিনে তাকে বোঝা যাচ্ছিল যে এই খুনের পেছনে কোনো স্থানীয় গুন্ডা বা পারিবারিক শত্রুতা নেই। মোবাইল ট্র্যাকিং বা ফাস্ট ট্যাগের জল বিস্তার করে পুলিশ যখন 3 জন খুনিকে গ্রেফতার করলো, তখনই উঠে আসে এক চমকপ্রদ তথ্য। ধৃত খুনিরা কেউ বাংলার নয়, তারা উত্তরপ্রদেশের এবং বিহারের কুখ্যাত শার্প শুটার মায়াঙ্ক মিশ্র, ভিকি মোর্চ এবং রাজ সিংহ। এরা হলো পেশাদার খুনি যাদের একটা নির্দিষ্ট ফি আছে। জেলের মুখে তারা যা বলে তা রাজ্যের রাজনীতিতে যেন একটা বিস্ফোরণ ঘটে। এই খুনের জন্য তাদের সুপারি বা বরাদ্দ দেওয়া হয়েছিল পাকা 1,50,00,000 টাকা। আর এই ডিলটা করেছিল বিহারের জেলে বসা কুখ্যাত মাফিয়া ডন শের সিং এর সাথে। কিন্তু এখানে তো সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়ায়, বিহার বা উত্তরপ্রদেশের কোনো ক্রিমিনালের কলকাতার একজন নেতার পিএস এর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকার কথা নয়। তাহলে ভাড়াটে খুনের কলকাতায় আনার পেছনে কার নির্দেশ? কে এই 1,50,00,000 টাকার ব্যবস্থা করলো? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ঘটে যায় সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি। ঠিক যখন পুলিশ প্রমাণ হাতে পেয়ে মূল সুপারিদাতা বা মাস্টারমাইন্ডের নামটা জানার দ্বারপ্রান্তে, ঠিক তখনই সামনে আসে খুনি রাজ সিংহের একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় এই রাজ সিংহ উত্তরপ্রদেশের বলিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, বিজেপির শীর্ষ নেতা ও মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা যথেষ্ট প্রমাণ পুলিশ হাতে পেয়েছে। অর্থাৎ যারা গুলি করছে তারা সরাসরি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের লোক। এই তথ্য সামনে আসার পরপরই যেন রাজনীতির মহলে ভূমিকম্প শুরু হয়ে যায়। কিন্তু যা ঘটলো তা পুরোপুরি অবিশ্বাস্য। রাজ্য পুলিশ যখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে, ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিবিআই এর হাতে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে শুভেন্দু অধিকারী নিজেই বারবার বলেছেন যে রাজ্য পুলিশের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় কি এমন আস্থার ব্যাঘাত ঘটলো যে তদন্তের ভার সিবিআই এর হাতে দিতে হলো? যখন পুলিশ খুনিদের ধরে ফেলছে, যখন টাকার লেনদেন এবং রাজনৈতিক যোগসূত্রের সূত্র পাকাপোক্ত হয়ে গেল, ঠিক তখনই কেন তড়িঘড়ি করে সিবিআই কে ডাকা হলো? অপরাধ বিশ্লেষক এবং ক্রাইম রিপোর্টারদের একটা পুরনো অভিজ্ঞতার কথা বলা হয়। সিবিআই এর এন্ট্রি মানে অনেক ক্ষেত্রেই তদন্তর মৃত্যু ঘন্টা বাজানো। নারুদা মামলার অনেকগুলোই হাই প্রোফাইল মামলায় বছরের পর বছর ধরে সিবিআই এর হিম ঘরে পড়ে রয়েছে। রাজ্য পুলিশ যখন তদন্ত করে তখন মিডিয়া বা জনগণ কম বেশি খবর পায়, কিন্তু সিবিআই একবার মামলা নিলে সবকিছু একেবারে ব্ল্যাক আউট হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হয়তো রাজ্য পুলিশ এমন কোনো বড় মাপের নাম জেনে ফেলেছিল যে নামটা যদি প্রকাশ পেত তাহলে খোদ মুখ্যমন্ত্রীর পদ হয়তো অলংকারের মতো কেঁপে উঠত। আর সেই সত্যকে চিরতরে অন্ধকারে পাঠাতেই এই দীর্ঘ প্রক্রিয়ার জালে আটকে দেওয়া হয়েছে মামলাটি। কিন্তু আসল সত্য কি এখানে শেষ? আসলে তা নয়। চন্দ্রনাথ রথের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা শুভেন্দুর অধিকারী অতীতের দিকে একটু তাকাই, অপরাধ বিজ্ঞানীরা বলে থাকেন ক্রিমিনাল প্যাটার্ন কখনো মিথ্যা বলে না। 2013 সালে শুভেন্দু আরো এক ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাকে নির্মমভাবে খুন করা হয়েছে। 2018 সালে তার ব্যক্তিগত দেহরক্ষী সুব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মরদেহ উদ্ধার হয় পুলিশের ব্যারাক থেকেই।
যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনের সময় শুভেন্দুর নিজের গাড়ি চালককে খুন করা হয়। একটা একটা করে মারা যাচ্ছে তারা কেউ বাইরের লোক নয়, তারা সবাই শুভেন্দু অধিকারীর সবচেয়ে ঘনিষ্ঠ ঘোড়া টোপের ভেতরের মানুষ। তার সিপিএ, তার দেহরক্ষী, তার গাড়ি চালক। এই ধারাবাহিকতা দেখলে একটি ভয়ঙ্কর তত্ত্বের সামনে দাঁড়াতে হয়। মাফিয়া পলিটিক্সের ভাষায় এদেরকে বলা হয় ছায়াসঙ্গী। একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছায়াসঙ্গীরা সাধারণত তার সমস্ত গোপন খবর, অবৈধ লেনদেন এবং কালো টাকার হিসাবের জীবন্ত সাক্ষী হয়ে থাকেন। তারা জানেন যে কোনো শিল্পপতি কার সাথে গোপন বৈঠকে বের হচ্ছে, কোন মাফিয়া কার সাথে কত কোটি টাকা ডিল করছেন। যখন কোনো নেতা মনে করেন যে এই ছায়া সঙ্গীরা হয়তো ভবিষ্যতে বড় কোনো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, কোনো চাপের মুখে মুখ খুলে দিতে পারে, তখনই তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এই যে নারদা কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি, যেখানে সরাসরি ক্যামেরার সামনে টাকার ব্যাগ নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে, সেই ঘটনায় প্রমাণ করছে যে পর্দার আড়ালে কত বিশাল অঙ্কের অবৈধ লেনদেন হতো। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দুর আত্মা বলতে গেলে। তিনি নিশ্চয় জানতেন যে সেই সব কালো টাকার কুঠারির ঠিকানা। শুভেন্দু যখন মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসতে যাচ্ছেন, ঠিক তখনই হয়তো চন্দ্রনাথ এমন কোনো গোপন সত্য ধারক হয়ে উঠেছিলেন যা শুভেন্দুর জন্য চরম ক্ষতিকর হতে পারত। আপনারাই বলুন তো, যখন রাজ্য পুলিশ প্রায় সব উদ্ধার করে ফেলেছিল, তখন মাত্র 4 দিনের মাথায় সিবিআই কে দায়িত্ব দেওয়া কি আসলে ন্যায্য তদন্তের অংশ, নাকি এটা একটা সুপরিকল্পিত প্রক্রিয়া যার উদ্দেশ্য হলো আসলে অপরাধীকে বাঁচানোর? আপনার মতামত কি? আসল সত্যটি কি কখনোই আলোর মুখে আসবে? কমেন্ট করে আমাদের জানান। আর এই ধরনের সত্য উন্মোচনমূলক গল্পের সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।